রেকর্ড করতে পারছো? গতদিন আমরা হচ্ছে বন্ড এনার্জি পর্যন্ত পড়েছিলাম, তাই না? তো বন্ড এনার্জি কিছু বিষয়ের উপর নির্ভর করে, আরেকবার একটু বলে নিই। কিছু বিষয়ের উপর নির্ভর করে সেটা পড়েছিলাম। তারপর স্লাইডটা আর একটু বড় করলে হয় না ম্যাম? আচ্ছা, ঠিক আছে। তো bond energy কি? Bond energy is defined as the average amount of energy required to break all bonds of a particular type in 1 mole of the substance. এক মোল সাবস্টেন্সে যতগুলো বন্ড রয়েছে সবগুলো ভেঙে ফেলতে যে পরিমাণ এনার্জি দরকার হবে সেটা হচ্ছে বন্ড এনার্জি। তো বন্ড এনার্জি কিভাবে আমরা ডিটারমাইন করব সেটা একটা সিম্পল উদাহরণ আমরা দেখেছিলাম। এখানে প্রশ্ন এরকম আসতে পারে যে মিথেনের বন্ড এনার্জি কত হবে। তো সেক্ষেত্রে কার্বন এবং হাইড্রোজেন থেকে মিথেনের ফরমেশনটা, হিট অফ ফরমেশন, সেটা দেওয়া থাকবে। তারপর কার্বন সলিড থেকে কার্বন গ্যাসের যে ট্রান্সফর্ম, এটার জন্য যে এনথালপি চেঞ্জ সেটা দেওয়া থাকবে। এবং হাইড্রোজেন গ্যাস থেকে হাইড্রোজেন মলিকুল থেকে হাইড্রোজেন অ্যাটমে পরিণত হওয়ার যে এনথালপি চেঞ্জ সেটাও দেওয়া থাকবে। তো এই তিনটা রিয়াকশন কে হয়তো একটা 2 দ্বারা গুণ করে তারপর যোগ বিয়োগ করে আমরা এই রিয়াকশনে নিয়ে আসবো। এই রিয়াকশনটা একটু উল্টা হবে, ঠিক আছে? CH4 থেকে কার্বন এবং হাইড্রোজেন আলাদা হয়ে যাচ্ছে, এটা দেখাতে হবে। তো সেগুলো যোগ বিয়োগ অথবা মডিফাই করে আমরা কার্বন এবং হাইড্রোজেন বা মিথেনের ক্ষেত্রে যে এই রিয়াকশনের যে এনথালপি চেঞ্জ সেটা বের করতে পারবো। তাকে 4 দ্বারা ভাগ করলে আমরা পাবো কার্বন হাইড্রোজেনের বন্ড এনার্জি। আচ্ছা, এই বন্ড এনার্জি সংশ্লিষ্ট আরো কিছু প্রবলেম দেখব। প্রথমে এটা, আচ্ছা, কি কি দেওয়া আছে? হাইড্রোজেনের বন্ড এনার্জি, অক্সিজেন মলিকুলে অক্সিজেন এবং অক্সিজেনের মধ্যে যে বন্ড এনার্জি সেটা দেওয়া থাকবে। অক্সিজেন এবং হাইড্রোজেনের বন্ড এনার্জিও দেওয়া থাকবে, ঠিক আছে? এখন বলে দেওয়া হচ্ছে হিট অফ দ্য রিঅ্যাকশন, কিসের? ওয়াটার মলিকুল ফরমেশনের হিট অফ রিঅ্যাকশন বের করতে হবে। তো ওয়াটার মলিকুলে কয় ধরনের বন্ড আছে? 2 ধরনের, 2টা OH বন্ড আছে, তাই কি না? জি ম্যাম। আচ্ছা, 2টা OH বন্ড আছে। আর এদিকে এই হচ্ছে মলিকুল গুলোর মধ্যে থেকে বন্ড ভাঙতে হবে। তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন এই বন্ডটা ভাঙবে, অক্সিজেন অক্সিজেন এই বন্ডটাও ভাঙবে এবং 2টা OH বন্ড গঠন হবে, ঠিক আছে? তাহলে টোটাল আমরা হচ্ছে ডেল এইচ বের করার জন্য যে ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে, এখানে 2 দ্বারা গুণ করা হয়েছে কারণ হচ্ছে ওয়াটার মলিকুলে 2টা OH বন্ড আছে, ঠিক আছে? তাহলে OH বন্ড গঠনের জন্য যে এনথালপি চেঞ্জ তাকে 2 দ্বারা গুণ করতে হবে এবং তার সাইন হবে নেগেটিভ। কেন নেগেটিভ ম্যাম? নেগেটিভ কেন? নেগেটিভ সাইন হবে কারণ বন্ড গঠনের ক্ষেত্রে এনার্জি হচ্ছে ওই এনার্জি হচ্ছে উৎপন্ন হয়, ঠিক আছে? এটা হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন, সেজন্য সাইন হবে নেগেটিভ। আর বন্ড, যেমন দেখো এখানে হাইড্রোজেন হাইড্রোজেন বা অক্সিজেন অক্সিজেন বন্ড হচ্ছে ভেঙে যাচ্ছে, ঠিক আছে? তাহলে সাইন হবে পজিটিভ। বন্ড ব্রেকিং এর ক্ষেত্রে বা বন্ধন ভাঙতে এনার্জি বাইরে থেকে সাপ্লাই করতে হবে। তো এখানে আবার বলছি যে ম্যাম, প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্টেন্ট না? না, এখানে সেটা না। তাহলে এখানে হচ্ছে মাইনাসটা কেন হচ্ছে সেটা বলছি।
মাইনাসটা কেন হয়েছে সেটা বুঝেছো তো? জি ম্যাম, এটা তো বুঝেছি, কিন্তু আমরা যে না ম্যাম পড়ছিলাম না বুঝি যে নাই। প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্টেন্ট, হ্যাঁ এরকম ওটাও, ছিল না? হ্যাঁ হ্যাঁ ওটাও একই একই, যেভাবে ওইভাবে চিন্তা করলেও এই জিনিসটা ঠিক হবে। ঠিক আছে, আচ্ছা। ম্যাডাম এটা প্লাস মাইনাস করলে তো যে এইচ এর মানই চেঞ্জ হয়ে যায়, প্লাস হলে একরকম হয় আর মাইনাস হলে আরেক রকম হয়। কোনটার কথা বলছো বুঝতে পারলাম না। ম্যাডাম উৎপাদক বিয়োগ হচ্ছে বিক্রিয়ক না, তাহলে তো ম্যাডাম হ্যাঁ, হচ্ছে যে পানির ওটা উৎ- আগে আসবে, তারপরে হাইড্রোজেন আর তারপরে অক্সিজেন আসবে। আমি ঠিক বুঝতে পারছি না তোমার কথা, আরেকবার বলো তো। উৎপাদক ম্যাম না, ডেল উৎপাদ, ঠিক আছে, উৎপাদক না। উৎপাদক আর বিক্রিয়ক একই। যদি বলো যে প্রোডাক্ট, প্রোডাক্টের বাংলা হচ্ছে উৎপাদ। ঠিক আছে, এখন বলো। ম্যাম প্রোডাক্ট বিয়োগ রিঅ্যাক্টেন্ট হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হবে। ম্যাম প্রোডাক্ট বিয়োগ যদি বিক্রিয়ক দেওয়া হয় হ্যাঁ, তাহলে তো হচ্ছে এটা তাপ হারে বিক্রিয়া হয়ে যাবে, ডেল তো পজিটিভ আসবে। ও আচ্ছা, তোমরা এইখান থেকে চিন্তা করছো, এটা ওরকমটা না। বিষয়টা ওরকম না, বিক্রিয়, সরি হচ্ছে প্রোডাক্ট বিয়োগ উৎপাদক, সেটা না। ঠিক আছে, এখানে আমাদের চিন্তা করতে হবে যে দুইটা বন্ড গঠন হচ্ছে, দুইটা ওএইচ বন্ড গঠন হচ্ছে। ঠিক আছে, টোটালটা ক্যালকুলেশনের মাধ্যমে আসবে। যোগ বিয়োগের বিষয়টা চিন্তা করো না, এভাবে চিন্তা করো। দুইটা বন্ড আমাদের গঠন হচ্ছে, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এই বন্ড গঠনের জন্য আমাদের ডেল এইচ এর মান হবে নেগেটিভ, সেজন্য ফার্স্ট সাইন হচ্ছে নেগেটিভ। কেন ম্যাম নেগেটিভ হবে এটা? কারণ হচ্ছে বন্ড গঠনের জন্য, বন্ড গঠন হলে হচ্ছে হিট উৎপন্ন হয়, সেজন্য। ঠিক আছে, কোন কোন বিক্রিয়াতে দেখি যে হিট কমেও যায়, তাহলে ওই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে এখানে প্লাস হবে না মাইনাস হবে? এই ক্ষেত্রে এটাই হবে। তোমাদের বইতে সম্ভবত আগে ছিল। আচ্ছা, এই জিনিসটা একটা জায়গায় ছিল, তোমরা কোথা থেকে পাবা, হয়তো ইন্টারমিডিয়েটের বইতেও আছে কিনা, কিংবা এই বইতেও হয়তো থাকতে পারে। তবে একটা সিম্পলি এটা মনে রাখো যে যখন বন্ড গঠন হচ্ছে সাধারণত ডেল এইচ এর মান নেগেটিভ হয়। ঠিক আছে, আর বন্ড বন্ড যখন আমরা ভেঙে ফেলবো তখন আমাদের বাইরে থেকে হিট বা এনার্জি দিতে হয়। ঠিক আছে, আমরা যখন বাইরে থেকে হিট এনার্জি দিচ্ছি তখন হয়ে যাবে সাইন পজিটিভ। আর যখন রিঅ্যাকশনের মাধ্যমে বন্ড গঠন হলো এবং হচ্ছে হিট উৎপন্ন হলো, তার সাইন হয়ে যাবে নেগেটিভ। তাহলে ম্যাম ম্যাম আরেকবার বলেন ম্যাম। এইটুকুটার কথা আগে চিন্তা করি। ঠিক আছে, দুইটা ওএইচ বন্ড গঠন হয়েছে, বন্ড গঠন হলে ডেল এইচ এর মান হবে নেগেটিভ বা সাইন হবে নেগেটিভ। আর যখন বন্ধন হচ্ছে ভেঙে যাবে তখন ডেল এইচ এর মান হবে পজিটিভ, কারণ তখন সেখানে হিট এনার্জি সাপ্লাই করতে হচ্ছে, সেজন্য। ঠিক আছে, ম্যাম তাহলে সূত্রটা এমন হচ্ছে না যে ডেল এইচ ইকুয়াল বিক্রিয়কের গঠন তাপ মাইনাস উৎপাদের গঠন তাপ। না না, ওইভাবে চিন্তা করলে এটা হবে না। ম্যাম এরকম কি যে গঠনমূলক বিক্রিয়ার ক্ষেত্রে হ্যাঁ হচ্ছে উৎপাদকের ডেল এইচ হবে নেগেটিভ অলওয়েজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের ডেল এইচ হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন ভাঙার ডেল এইচ। ঠিক আছে, এক্ষেত্রে ডেল এইচ হচ্ছে অক্সিজেন অক্সিজেন বন্ধন ভাঙার ডেল এইচ, আর এই ক্ষেত্রে ডেল এইচ হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন বন্ধন গঠনের ডেল এইচ। ঠিক আছে, তার মানে ম্যাম তাহলে গঠন হইলে মাইনাস হবে আর যখন ভাঙবে সেটার হচ্ছে সাইন হ্যাঁ হবে পজিটিভ। পজিটিভ। আচ্ছা, দুইটা ওএইচ বন্ধন গঠন হয়েছে সেহেতু দুই দ্বারা গুণ হয়েছে। ডেল এইচ হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো 1 মোল, সেহেতু ডেল এইচ এর এখানে কোনো কিছুতে গুণ হয়নি।
এখানে হাফ মোল অক্সিজেনের বন্ধন ভেঙে গেছে, সেহেতু হাফ দ্বারা এখানে গুণ হয়েছে। ঠিক আছে, তাহলে বাকিগুলা জাস্ট ডেল এইচ এর মান বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করলে পাই। এক্ষেত্রে ডেল এইচ হচ্ছে -59 কিলো ক্যালোরি পার মোল। বুঝতে পেরেছো জিনিসটা? দেখো এখানে মাইনাস এবং প্লাসের যে বিষয়টা আছে সেটা বুঝতে পেরেছো কিনা? আরেকটা উদাহরণ দেন। আরেকটা উদাহরণ দিতে গেলে নিচে আসা লাগবে। আচ্ছা, এই রিঅ্যাকশনটার এইখানে যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা আগের ক্লাসে যে ক্যালকুলেশন গুলো করেছিলাম কিছুটা ওরকমই। এখানে হচ্ছে ক্যালকুলেট দ্য বন্ড এনার্জি অফ HCl given that হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড এনার্জি এত, ক্লোরিন ক্লোরিন বন্ড এনার্জি এত। আচ্ছা, হিট অফ ফরমেশন, আচ্ছা হাইড্রোক্লোরিক অ্যাসিডে হিট অফ ফরমেশন দেওয়া আছে। তাহলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের হিট অফ ফরমেশন এর জন্য যে রিঅ্যাকশন এবং ডেল এইচ এর মান এখানে দেওয়া আছে -91 কিলোজুল। হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড এনার্জি 433 কিলোজুল। এখানে ক্লোরিনের হচ্ছে বন্ড এনার্জি 242 কিলোজুল। আচ্ছা, এই ক্যালকুলেশনটা তোমরা এর আগের হচ্ছে যে প্রবলেম গুলো ছিল সেখান থেকে বুঝতে পারবা। এই তিনটা রিঅ্যাকশনকে আমরা হচ্ছে মডিফাই করে আমরা এই রিঅ্যাকশনে নিয়ে আসবো আমাদের যে ফাইনাল রিকোয়ার্ড যে রিঅ্যাকশনটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বন্ড ব্রেকিং, সেটার রিঅ্যাকশন আমরা নিয়ে আসবো এখানে। ঠিক আছে, প্রথমে কি করেছে, আচ্ছা এখানে একটু ভুল আছে, একটু খেয়াল করো। ঠিক আছে, এখানে 2 হবে না, এটা একটু ঠিক করে নাও। আর এখানে হাফ হবে। আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। 1 নম্বর ইকুয়েশনে হাফ H2 প্লাস হাফ Cl2 এটা লিখে নাও। আর 4 নম্বর ইকুয়েশনে এখানে যে 2 দেওয়া আছে সেটা হবে না। লিখেছো তোমরা? হ্যালো, জি ম্যাম, লিখেছি। আচ্ছা, তো 1 নম্বর ইকুয়েশনকে 2 দ্বারা গুণ করা হয়েছে। 2 দ্বারা গুণ করে আমরা ডেল এইচ এর মান এটা পাই। তারপর কি করেছে অ্যাডিং ইকুয়েশন 2 and 3, 2 নাম্বার এবং 3 নাম্বার ইকুয়েশন যোগ করেছে। তাহলে আমরা কি পাবো, বাম পক্ষে পাবো হাইড্রোজেন গ্যাস প্লাস ক্লোরিন গ্যাস, ডান পক্ষে পাবো 2টা হাইড্রোজেন অ্যাটম প্লাস 2টা ক্লোরিন অ্যাটম। এটা আচ্ছা, তারপর কি করেছে 5 নম্বর ইকুয়েশন থেকে কেউ কিছু বলছো কি? ম্যাম ওই 2 দ্বারা ওখানে গুণ করা হয়েছিল বলেই তো 2 ক্লোরিন হয়েছিল না না, 4 এখানে নম্বর ভুল ইকুয়েশনে? আছে, এখানে হাফ হবে। 1 আচ্ছা, নম্বর ইকুয়েশনে এখানে হাফ হবে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? জি ম্যাডাম। তারপর 5 নম্বর ইকুয়েশন থেকে 4 নম্বর ইকুয়েশন বিয়োগ করেছে। বিয়োগ করলে কি পাবো, 2HCl বন্ধন ভেঙে হয়ে যাচ্ছে 2টা হাইড্রোজেন অ্যাটম, 2টা ক্লোরিন অ্যাটম। তো এইগুলোর মাধ্যমে আমরা ডেল এইচ এর মান পাবো এটা। তারপর এটা তো 1 মোলের জন্য দরকার, তাই না? 1 মোলের জন্য দরকার, তখন এই ইকুয়েশনটাকে 2 দ্বারা ভাগ করেছে। ভাগ করে ডেল এইচ এর মান যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 428.5 কিলোজুল। দেখো এই প্রবলেমটা বুঝতে পেরেছো কিনা?
বুঝতে পেরেছো? সামনে আগাচ্ছি তাহলে। কারো কোনো সমস্যা আছে? ম্যাম কোন কোন ক্ষেত্রে 1 মোলের জন্য বের করছি আমরা এগুলো? বন্ড এনার্জি দেখো, বন্ডের সংজ্ঞা সেজন্য মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, ম্যাম বন্ড আপনার কথা এনার্জির বেঁধে বেঁধে সংজ্ঞা কি? আসতেছে। ইন 1 মোল অফ দ্য সাবস্টেন্স, 1 মোল সাবস্টেন্সে যতগুলো, আচ্ছা কানেকশন একটু প্রবলেম দেখাচ্ছে। এখন কি শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, প্রশ্ন হয়েছিল যে কোন কোন ক্ষেত্রে আমরা 1 মোলের জন্য মানে প্রবলেমটা সলভ করব বা ক্যালকুলেশনটা করব, সেটা ডিপেন্ড করবে তার সংজ্ঞাতে কি আছে। এখানে আমাদের বলেছে যে ক্যালকুলেট দ্য বন্ড এনার্জি, এই সেলের বন্ড এনার্জি বের করতে বলেছে। বন্ড এনার্জি সংজ্ঞাতেই দেওয়া আছে 1 মোল কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে তার সমস্ত বন্ড ভেঙে ফেলতে যে পরিমাণ এনার্জি দরকার হয়, সেজন্য এখানে আমাদের 1 মোলের জন্য ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, হিট অফ রিঅ্যাকশন মেজারমেন্ট করার দুইটা পদ্ধতি এখানে বলা আছে। আপনার কথা শোনা যায়নি আমরা হিট এতক্ষণ অফ ম্যাম। রিঅ্যাকশন বের করতে পারবো। আচ্ছা, কোন পর্যন্ত শোনা গেছে? এটা বললাম যে 1 মোলের কথা বললাম, এটা শোনা গেছে? জি ম্যাম, ওই পর্যন্ত শোনা গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর যে টপিকটাতে আসবো সেটা হচ্ছে মেজারমেন্ট অফ দ্য হিট অফ রিঅ্যাকশন। শোনা যাচ্ছে কথা? শোনা যাচ্ছে এবার ম্যাম। এখন আমরা পড়বো হচ্ছে হিট অফ রিঅ্যাকশন কিভাবে বের করা যায়। এটার জন্য দরকার আমাদের ক্যালোরিমিটার। দুই ধরনের ক্যালোরিমিটার বর্ণনা আজকে পড়বো, সেটা হচ্ছে একটা ওয়াটার ক্যালোরিমিটার, বম্ব ক্যালোরিমিটার। ওয়াটার ক্যালোরিমিটারের ক্ষেত্রে আমরা ছবি দেখি এখানে। ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। আমি হ্যাঁ বলো। ম্যাম আমার কারেন্ট ছিল না, আমি কেবল জয়েন দিলাম। আচ্ছা, অসুবিধা নাই। শোনো, আমরা এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে মেজারমেন্ট অফ দ্য হিট অফ দ্য রিঅ্যাকশন। দুই ধরনের ক্যালোরিমিটার সম্পর্কে পড়বো, একটা হচ্ছে ওয়াটার ক্যালোরিমিটার আর একটা হচ্ছে বম্ব ক্যালোরিমিটার। ওয়াটার ক্যালোরিমিটারের ক্ষেত্রে আসি প্রথমে। এটা একটা হচ্ছে রিঅ্যাকশন, সরি, এটা একটা ওয়াটার বাথ। ঠিক আছে, এটা পানি দ্বারা পূর্ণ থাকবে। সেখানে একটা থার্মোমিটার থাকবে আর একটা স্টারার থাকবে। স্টারার হচ্ছে নাড়ানি। কিছুক্ষণ পর পর সে হচ্ছে সমস্ত পানিটাকে নাড়িয়ে দিবে, যেন কোনো জায়গার পানি বেশি গরম বা কোনো জায়গায় কম গরম না থাকে। আর এই ওয়াটার বাথে থাকবে একটা রিঅ্যাকশন চেম্বার, সেটা দেখতে পাচ্ছ কিছুটা ইউ আকৃতির। ঠিক আছে, এখন এই ইউ আকৃতির যে রিঅ্যাকশন চেম্বার আছে, এখানে কিছু দেখো প্রোডাক্ট, কিছু রিঅ্যাকটেন্ট দেওয়া আছে। মনে করি এখানে দুই ধরনের রিঅ্যাকটেন্ট আমাদের কাজ করবে। আমরা আবার বলছি, আমরা কি বের করতে যাচ্ছি? আমরা হিট অফ রিঅ্যাকশন বের করতে যাচ্ছি। তো মনে করি রিঅ্যাকটেন্ট এ এই এই সামনে রাখা হলো, রিঅ্যাকটেন্ট বি এই সামনে রাখা হলো, এবং এই রিঅ্যাকটেন্ট চেম্বারটাকে এভাবে রাখতে হবে পানির মধ্যে। ঠিক আছে, মুখ বন্ধ থাকবে। তারপর রিঅ্যাকটেন্ট এ রিঅ্যাকটেন্ট বি কে তো রিঅ্যাকশন করাতে হবে, তাই না? তো যখন এই চেম্বারটাকে উল্টে দেওয়া হবে তখন তার পজিশনটা হবে এরকম। ঠিক আছে, এর ফলে কি হবে? রিঅ্যাকটেন্ট এ এবং রিঅ্যাকটেন্ট বি একসাথে আসবে এবং রিঅ্যাকশন করবে। সেই রিঅ্যাকশনের ফলে হিট উৎপন্ন হবে। সেই হিটটা এই ওয়াটার বাথে থাকা যে পানি আছে, সেই পানিটা হিটটা অ্যাবজর্ব করবে। ঠিক আছে, পানি যখন হিট অ্যাবজর্ব করবে তখন কি হবে? পানির তাপমাত্রা বেড়ে যাবে। ম্যাম এখানে কি হিট দিতে হবে নাকি বাইরে না থেকে? না না না, বাইরে থেকে দিতে হবে না। এই যে আমরা হচ্ছে হিট অফ রিঅ্যাকশন বের করব। ঠিক আছে, রিঅ্যাকশনের ফলে যে হিটটা উৎপন্ন হচ্ছে সেটা আমরা বের করব। ঠিক আছে,
তার জন্য আমাদের কি দরকার? প্রথমে টেম্পারেচার ডিফারেন্স কত হচ্ছে বা কত টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে সেটা বের করতে হবে প্রথমে। তো রিয়াকশন চেম্বারে আমরা রিয়াকশন ঘটালাম, সেই রিয়াকশন থেকে হিট উৎপন্ন হলো, সেই হিট ওয়াটার বাথে থাকা পানি অ্যাবজর্ব করে নিল, ওয়াটার বাথে থাকা ওয়াটারের টেম্পারেচার বেড়ে গেল, সেটা আমরা হচ্ছে এই থার্মোমিটারের মাধ্যমে জানতে পারবো। এখানে ম্যাম কার কার রিয়েকশন হচ্ছে? এই যে দেখো, যে কোনো একটা রিয়াকশনের ক্ষেত্রে রিঅ্যাকট্যান্ট এ রিঅ্যাকট্যান্ট বি, ধরে নাও এ আর বি রিয়াকশন করছে এবং একটা প্রোডাক্ট উৎপন্ন করছে, ঠিক আছে? জি প্রথমে ম্যাম। রিঅ্যাকট্যান্ট এ রিঅ্যাকট্যান্ট বি একটু আলাদাভাবে রাখা হলো ইউটিউবে, এটা ঠিক আছে, ইউ আকৃতির একটা টিউব, ইউটিউবে দুই মুখে রাখা হলো। তারপর তাদেরকে সেই রিঅ্যাকশন চেম্বারটাকে উল্টে দেওয়া হলো, এই পজিশন ধারণ করলো। তখন কি হবে? এই দুই মুখে যে রিঅ্যাকট্যান্ট গুলো ছিল একত্রিত হবে, একত্রিত হয়ে রিঅ্যাকশন করবে। তারপর যেটুকু বাকি বললাম, হিট উৎপন্ন হবে, সেই হিট ওয়াটার হচ্ছে অ্যাবজর্ব করবে এবং থার্মোমিটারে সেই টেম্পারেচার ডিফারেন্সটা ধরা পড়বে। তারপর কতটুকু হিট এনার্জি সেই ওয়াটার ম্যাম এই বা পানি ইউটিউব হচ্ছে অ্যাবজর্ব আকৃতির করেছে যেটা সেটা আমরা নিয়েছি এই এটা কিসের তৈরি? এটা এমন একটা বস্তু তৈরি হতে হবে যেন সেখানে আমরা হিটটা পানি অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে? কোনো ইনসুলেটর। হ্যাঁ বলো। আমি এটা বুঝলাম না, আমার এই যে নেট ছিল না তো, ও আরেকবার একটু বুঝাই আচ্ছা আচ্ছা, বলছি একটা ওয়াটার বাথ প্রথমে নিতে হবে, ঠিক আছে? এবং একটা থাকবে রিঅ্যাকশন চেম্বার, রিঅ্যাকশন চেম্বারটা ইউ আকৃতির, ইউ আকৃতির দুই মুখে দুইটা রিঅ্যাকট্যান্ট, ধরে মনে করো আমরা যে রিঅ্যাকশনের হচ্ছে হিট অফ রিঅ্যাকশন বের করব, সেখানে সেই রিঅ্যাকশনটা হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু প্রোডাক্ট পি, ঠিক আছে? তো ইউটিউবে দুইটা মুখে রিঅ্যাকট্যান্ট এ রিঅ্যাকট্যান্ট বি রাখা হলো এবং ওয়াটার বাথে থাকবে, ইনসার্ট করা থাকবে, প্রবেশ করানো থাকবে একটা থার্মোমিটার আর একটা স্টারার। স্টারার হচ্ছে অনবরত পানিটাকে নাড়াতে থাকবে। তো এই যে ইউটিউবের দুই মুখে আমরা রিঅ্যাকট্যান্ট দুটো রাখলাম, এরপর কি করতে হবে? এই চেম্বারটা বা রিঅ্যাকশন চেম্বারটাকে উল্টে দিতে হবে, এই পজিশনে নিয়ে আসতে হবে। যখন উল্টে দিলাম তখন রিঅ্যাকট্যান্ট এ এবং বি একসাথে হলো এবং রিঅ্যাকশন করলো। রিঅ্যাকশনের ফলে এক্সোথার্মিক রিঅ্যাকশন যদি হয় তাহলে হিট উৎপন্ন হবে, ঠিক আছে? সেই হিটটা ওয়াটার বাথে থাকা যে পানি সেটা অ্যাবজর্ব করবে। তো পানি যখন হিট অ্যাবজর্ব করবে তখন এই থার্মোমিটারের টেম্পারেচার বেড়ে যাবে। তো ইনিশিয়াল টেম্পারেচার ফাইনাল টেম্পারেচারের মাধ্যমে আমরা টেম্পারেচার যে তারতম্য সেটা বের করতে পারি, ঠিক আছে? এইটুকুটাই আমাদের এই এক্সপেরিমেন্ট থেকে বের করে নিয়ে আসতে হলো। এখন বাকি হচ্ছে ক্যালকুলেশন। ওয়াটার বাথে থাকা যে পানি ছিল সে পানি কি পরিমাণে হিট অ্যাবজর্ব করেছে সেটা আমরা এই রিঅ্যাকশন থেকে বের করতে পারি। আমরা জানি কিউ সমান এম এস ডেল থিটা, তাই না? ডেল টি আমরা জানি না, মনে আছে কি? কিউ ইকুয়াল টু এম এস ডেল টি, এই সূত্রটা। জি ম্যাম। আচ্ছা, এম এখানে হচ্ছে মাস ডাব্লিউ ওয়েট দ্বারা প্রকাশ করা হচ্ছে, ওয়েট, আর ওয়ান হচ্ছে এটা হচ্ছে এম এস ডেল থিটা, ঠিক আছে? তো এস ওয়াটারের ক্ষেত্রে এস হচ্ছে 1 আর টি টি হচ্ছে টেম্পারেচারের ডিফারেন্স। তো এই সূত্র থেকে আমরা বুঝতে পারবো যে এই রিঅ্যাকশনে কতটুকু হিট হচ্ছে উৎপন্ন হয়েছে নাকি হচ্ছে শোষণ হয়েছে সেটা বুঝতে পারবো, ঠিক আছে? হিট অফ রিঅ্যাকশনের আমরা প্র্যাকটিক্যাল করব আজকের সপ্তাহে, এটা আমরা আরেকটু বিস্তারিত হয়তো জানতে পারবো। এটা বুঝতে পেরেছো এই জিনিসটা? আচ্ছা, সামনে আগাচ্ছি। বম্ব ক্যালোরিমিটারেও একই রকম
কাজ হয়। বম্ব ক্যালোরিমিটার হচ্ছে আমাদের কি বের করার জন্য? হিট অফ কম্বাশন। ঠিক আছে, হিট অফ কম্বাশন বের করার জন্য বম্ব ক্যালোরিমিটার দরকার হয়। এখানে একই রকম ভাবে একটা ওয়াটার বাথ থাকবে। বম্ব চেম্বারের মধ্যে একটা স্যাম্পল হোল্ডার থাকবে, সেখানে স্যাম্পল থাকবে এবং বাইরে থেকে এই স্যাম্পলটাকে কম্বাস্ট করার জন্য হচ্ছে কিছু সোর্স থাকবে। ঠিক আছে, হতে পারে সেটা ব্যাটারি দ্বারা অথবা অন্য কোনো মাধ্যমে স্যাম্পল হোল্ডারে থাকে স্যাম্পলকে কম্বাস্ট করবে। তো এখানে যে হিটটা উৎপন্ন হবে সেটা ওয়াটার অ্যাবজর্ব করবে এবং আমরা হচ্ছে থার্মোমিটার থেকে কতটুকু টেম্পারেচার বাড়লো ওয়াটারে সেটা ক্যালকুলেট করতে পারবো এবং একইভাবে সূত্রে বসিয়ে কিউ এর মান বের করতে পারবো। বুঝতে পেরেছো জিনিসগুলো? ম্যাম আবার একটু বুঝিয়ে বল। আগের মতনই একটা ওয়াটার বাথ থাকবে। ঠিক আছে, এখন আমরা কি বের করব? হিট অফ কম্বাশন বের করব। হিট অফ কম্বাশন বের করতে গেলে যে স্যাম্পল বা যে কম্পাউন্ডের হচ্ছে হিট অফ কম্বাশন বের করব সেটাকে তো দহন করতে হবে, কম্বাস্ট করতে হবে। ঠিক আছে, তো ওয়াটার বাথ থাকবে, তার মধ্যে একটা চেম্বার থাকবে, সেটাকে বলা হয় বম্ব চেম্বার বা স্টিল বম্ব বলা হয়। তার মধ্যে স্যাম্পল হোল্ডার থাকবে, সেই স্যাম্পল হোল্ডারে স্যাম্পল থাকবে। বাইরে থেকে ইগনিশন এই স্যাম্পলটাকে কম্বাস্ট করার জন্য সোর্স থাকবে। ঠিক আছে, হতে পারে সেটা ব্যাটারির মাধ্যমে, কারেন্ট প্রবাহিত করার মাধ্যমে হতে পারে। কম্বাস্ট করা যে কোনো ভাবে হোক কম্বাস্ট করবে এবং কম্বাশনের ফলে যে হিট উৎপন্ন হবে সেটা কম্বাস্ট কি? কম্বাস্ট মানে হচ্ছে অক্সিজেনের এয়ার বা অক্সিজেনের উপস্থিতিতে কোনো বস্তুর দহন। ঠিক আছে, জি ম্যাম। এই যে দেখো এখানে অক্সিজেন সোর্সের জন্য একটা পাইপলাইন থাকবে। তো যাই হোক, বস্তুর দহন হলো, তারপর হিট উৎপন্ন হলো, সেই হিট হচ্ছে ওয়াটার বাথে থাকা পানি অ্যাবজর্ব করলো এবং থার্মোমিটারের টেম্পারেচার ইনক্রিজ করলো। তাহলে আমরা ডেলটি পেয়ে গেলাম। তারপর সূত্রে বসে আমরা হিট অফ এই রিঅ্যাকশনের ফলে বা এই কম্বাশনের ফলে যে হিট চেঞ্জটা হলো সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, দেখো এই চ্যাপ্টারে আর কোনো প্রশ্ন আছে কিনা? এই চ্যাপ্টারটা এখানেই শেষ, থার্মোকেমিস্ট্রি। আজকে এরপর যাব ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে। ম্যাম আজকে আরেকটা অধ্যায় ধরবেন? হ্যাঁ, ম্যাম আমাদের অ্যাসাইনমেন্ট নেওয়ার কোনো ইয়ে নাই, মানে হচ্ছে কোন বিষয়ের উপর নিবেন? এখনো ঠিক বুঝতে পারছি না কি বিষয়ের উপর নিব। যদি মার্কিং করতে হয় অ্যাসাইনমেন্ট থেকে তাহলে তো এমন কিছু অ্যাসাইনমেন্ট দিতে হবে যেটা তোমরা নিজেরা করতে পারো। ঠিক জি আছে, ম্যাম। আচ্ছা মাইদুল স্যার কি করছেন? প্রত্যেক স্যার ক্লাসে কি? এক্সাম। বুঝতে পারিনি, আরেকবার বলো তো। ম্যাম প্রত্যেক ক্লাসে এক্সাম নিচ্ছে। প্রত্যেক ক্লাসে এক্সাম? জি ম্যাম। কিরকম? ম্যাম এমসিকিউ টাইপ। প্রিভিয়াস ক্লাসের উপর ম্যাডাম মনে করেন এমসিকিউ বা শর্ট কোশ্চেন দেয়, সে 10 নম্বরের সেগুলো আর কি, এরপরে হয়তো ওটা এভারেজ করে নাম্বার দেবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওইভাবে আমাদেরকে শুরু করতে হবে, তাই না? তো ম্যাম তোমরা প্রত্যেক বলো। ম্যাম অ্যাসাইনমেন্ট দিলে ভালো হবে আমাদের কাছে, তাহলে নোটও থাকবে। ম্যাম আসলে ল্যাব গুলার ম্যাম খুব প্রেসার যাচ্ছে তো, আর প্রতিদিন পরীক্ষা হলে ম্যাম আরেকটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। না আমি প্রতিদিন পরীক্ষা নিব না।
প্রতিদিন পরীক্ষা নিব না আসলে হয়েছে কি গুগল ক্লাসরুমটা আমি ব্যবহার করতে পারি না এখনো বুঝছো ম্যাম আপনি অ্যাসাইনমেন্ট দিয়ে দেন আমাদের তাহলে নোটও থাকবে ওখানে ভালো জি হবে ম্যাম, আপনি অ্যাসাইনমেন্ট দিলেই ভালো হবে সবচেয়ে, আপনার জন্য আমাদের জন্য। ম্যাম আপনি শুরু থেকে আপনি টপিক গুলো জাস্ট আমাদের একটা স্লাইডে দিয়ে দিন, আমরা ওইটা সম্পর্কে ডিটেইলস হচ্ছে অ্যাসাইনমেন্ট দিই। একটা চ্যাপ্টার করেই দিব এবং তোমরা হচ্ছে থার্মোকেমিস্ট্রির উপর প্রিপারেশন নিতে থাকো ঠিক আছে এখন অ্যাসাইনমেন্ট দিব নাকি হচ্ছে গুগল ক্লাসরুমে আমি হচ্ছে অভ্যস্ত হয়ে নিয়ে তোমাদেরকে ওভাবে পরীক্ষা নিব সেটা একটু পরে দেখা যাচ্ছে তোমরা হচ্ছে থার্মোকেমিস্ট্রির উপর প্রিপারেশন নিতে থাকো ঠিক আছে হয়তো সামনে উইকের মধ্যে আমরা একটা ডিসিশনে চলে আসব আর আমার তো একটা পরীক্ষা নেওয়া আছে আর একটা নিলেই হয়ে যাবে আচ্ছা এখন নতুন যে চ্যাপ্টার আসছে সেটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম তার আগে আমাদেরকে জানতে হবে রিভার্সিবল রিঅ্যাকশন সম্পর্কে রিভার্সিবল রিঅ্যাকশন কি রিভার্সিবল রিঅ্যাকশন হচ্ছে এমন একটা রিঅ্যাকশন যেখানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন উভয় রিঅ্যাকশনই চলতে থাকে ম্যাম নতুন অধ্যায় শুরু হচ্ছে ম্যাম। হ্যাঁ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম নতুন চ্যাপ্টার ম্যাম নেক্সট ক্লাসে শুরু করলে হয় না নতুন অধ্যায়? একটু অল্প একটু পড়ায় খুব বেশি প্রেসার পড়বে না ঠিক আছে যখন মনে হবে যে খুব বেশি প্রেসার পড়ছে তখন না হয় বলে দিও একটু এমনি আগে প্রেসার আছে ম্যাম, আজকে ম্যাম ফিজিক্স ল্যাব আজকে আছে ফিজিক্স ল্যাব আছে তো, কয়টা ভাইবাও আছে আমাদের ম্যাম। ভাইবা এক্সাম হবে ওই জন্য একটু। ও আচ্ছা আচ্ছা দেখি এটার অল্প একটু চ্যাপ্টার দেখি আচ্ছা ঠিক আছে তাহলে নেক্সট ক্লাসে শুরু করি আচ্ছা আমি যে পড়াচ্ছি বোঝা যায় ও আমি স্ক্রিন শেয়ার দিইনি আচ্ছা আজকে যেটুকু পড়ালাম বা অনলাইনে ক্লাস নেওয়ার পর এখন না হয় রেকর্ডিংটা স্টপ করে দাও